আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। গরু চুরি করে লিখে গেলেন আমাকে মাফ করবেন। এদিকে আওয়ামী লীগ বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছে জামায়াতের নেই। জানাবো শেখ হাসিনাকে ফেরানো ভারতের সঙ্গে আলোচনার বিষয় চূড়ান্ত হয়নি। চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাত্রা বিলম্ব হচ্ছে যে কারণে। এবং সর্বশেষ জানাবো দাম কমেছে পেঁয়াজ, সবজি, মুরগির, এখনো চড়া আলু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গরু চুরি করে লিখে গেলেন আমাকে মাফ করবেন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলিমুল্লাহ নামে এক দরিদ্র কৃষকের দুইটি গাভী চুরি হয়েছে। বেঁচে থাকার একমাত্র অবলম্বন গাভী দুইটি চুরি হয়ে যাওয়া কৃষক আলিমুল্লাহ এখন পাগল প্রায়। কেটে কেটে খেয়ে না খেয়ে আলিমুল্লাহ এখন দিন কাটছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের কুরপালা গ্রামের এই চুরির ঘটনা ঘটে। কৃষক আলিমুল্লাহ কুরপালা গ্রামের মৃত লাহু মোল্লার ছেলে। আলিমুল্লাহ বলেন, সোমবার রাতে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়াল ঘরে থাকা গাভী দুইটি নেই। ঘরের দরজায় লেখা দেখে আমি আপনার গাভী দুইটি চুরি করেছি, আমাকে মাফ করে দিয়েন। আর 4 দিন ধরে আমি বিভিন্ন এলাকা সহ হাট বাজারে অনেক খোঁজাখুঁজি করেও গাভী দুইটি পেলাম না। তিনি আরো বলেন, এই গাভী দুইটি ছিল আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। এর মধ্যে একটি গাভী গর্ভবতী ছিল, আর কয়েকদিন পরে গাভীটি বাচ্চা দিত। গাভী দুটি নিয়ে বেঁচে থাকার অনেক স্বপ্ন ছিল আমার। সবকিছু যেন শেষ হয়ে গেল। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এলাকায় চুরির প্রতিক্রিয়া নিয়ে কথা বলেছে। বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশের তৎপরতা বাড়ানো সহ রাতের বেলা থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে। আওয়ামী লীগ বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছে জামায়াতের নেই। বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সাক্ষাৎকারে দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। অগ্নি রায়ের নেওয়া সাক্ষাৎকারে জামায়াতের আমিরের কাছে জানতে চাওয়া হয়, একটা আতঙ্ক তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার এবং জামায়াত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপিকে সরিয়ে দিতে চাইছে। দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান হবে কতটা ঠিক? এর জবাবে জামায়াতের আমির বলেন, এই তত্ত্বের কোনো ভিত্তি নেই। কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। তো সম্পূর্ণ অস্বীকার করছি। এই ধরনের ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে, যাতে জামায়াতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্ত তৈরি হয়। সমান মর্যাদা এবং সামনের ভিত্তিতে আমরা ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নাই। তাই ভারতও একই রকম সারাদিক পারস্পরিক বিশ্ব এবং সহাবস্থানের ভিত্তিতে। প্রশ্ন কিন্তু জামায়াত ইসলামীকে দেখা হয়নি কট্টর ইসলামীয় সংস্থা হিসেবে। অন্যান্য ইসলামী রাষ্ট্রের যে ইসলামিক ব্রাদারহুড রয়েছে তাদের অংশ হিসেবে নিজেদের সংগঠনকে কিভাবে দেখছেন? উত্তর, আবারও আপনি ধরেই নিচ্ছেন জামায়াত ইসলামী কট্টরপন্থী মুসলিম সংগঠন। এটা একেবারেই অসত্য। জামায়াত একটি আধুনিক, উদার এবং গণতান্ত্রিক দল, যার ভিত্তি ইসলামিক আদর্শ। আরও একটি কথা মনে করিয়ে দিই, আমরা একটি স্বাধীন রাজনৈতিক দল। বিশ্বের অন্য কোনো রাজনৈতিক সংস্থায় আমাদের প্রতিনিধিত্ব নেই। প্রশ্ন কিন্তু বিএনপির একটি অংশ আপনাদের কট্টরপন্থী মনোভাব নিয়ে অস্বস্তিতে কি বলবেন? উত্তর, কট্টরপন্থী মনোভাব বলতে কি বোঝাতে চাইছেন তা অস্পষ্ট। আপনাদের কাগজের মাধ্যমে জোরালোভাবে আবারও বলতে চাই, জামায়াত একটি আধুনিক, উদারপন্থী গণতন্ত্র দল, যার আদর্শ ইসলামের আমরা সর্বদাই যুক্তিগ্রহ, বাস্তবসম্মত এবং মধ্যপ্রান্ত নিয়ে রাজনৈতিক নীতি নির্ধারণ করি। বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গে তারা আমাদের আধুনিক মনোভঙ্গি সম্পর্কে সচেতন। প্রশ্ন, অন্তর্বর্তী সরকার আসার পর থেকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাদের বিরুদ্ধে হিংসার প্রতিবাদে সরব। কি ভরসা দেবেন? উত্তর, জামায়াত ইসলামীর সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অসামান্য সম্পর্ক এবং বোঝাপড়া রয়েছে। প্রতিটি নাগরিকদের সমদৃষ্টিতে দেখা হয় এবং রাষ্ট্রের সমস্ত নাগরিক সমান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্মান করা হয়। জামায়াত সংখ্যালঘু বা সংখ্যা গুরুত্ব দত্তে বিশ্বাসী নয়। আমরা মনে করি ধর্মের ভিত্তিতে দেশবাসীর বিভাজন অপরাধ। হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ইতিহাস জামায়াতের নেই। বরং বিভিন্ন সময় জামায়াত ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে হিন্দু নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। প্রশ্ন, শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আপনারা সরকার এলে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাবে? উত্তর, আমার মনে হয় না। পুরনো আওয়ামী লীগ জনমানের সঙ্গে ভারতের নিছকই ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল। আমরা সবাই জানি ওই সম্পর্কে কার কি স্বার্থ ছিল। তবে নিজেদের কথা বলতে পারি, আমরা চাই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে, তবে তা হতে পারে পারস্পরিক সম্মান এবং সমতার মাধ্যমে। পড়শিদের সঙ্গে কার্যকরী এবং বাস্তবিত সম্পর্ক উভয় রাষ্ট্রের পক্ষেই সুবিধাজনক। সরকার এলে সেটাই করতে চাইব। প্রশ্ন, এটা আতঙ্ক তৈরি করছে? একটা প্রশ্ন, এটা আতঙ্ক তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার এবং জামায়াত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপিকে সরিয়ে দিতে চাই। দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান হবে কতটা ঠিক? উত্তর, সবিনয় বলতে চাই, এই তত্ত্বের কোনো ভিত্তি নেই। আওয়ামী লীগের প্রতি
জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল। দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে। কোনো সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোনো ভূমিকা পালন প্রয়োজন নেই। মানুষ সব জানেন, তাদের সম্মানিত প্রজ্ঞাকে আমরা সম্মান করি, এটুকু বলতে পারি। কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। শেখ হাসিনাকে ফেরানো ভারতের সঙ্গে আলোচনার বিষয় চূড়ান্ত হয়নি। ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা হবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানোর উদ্যোগ নিতে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা আসেনি। তবে ডিসেম্বরের সচিব পর্যায়ের বৈঠকে এই প্রসঙ্গটি উঠতে পারে। তাছাড়া এই বৈঠকের মধ্যে দুই দেশের সম্পর্ক গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে দেশটির দূতাবাসকে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, আগামী 24 নভেম্বর ঢাকায় বেলজিয়ামের সঙ্গে দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হবে। তাছাড়া আগামী 25 থেকে 28 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর করিম এ খান বাংলাদেশ সফর করবেন। পাকিস্তান ঢাকা থেকে করাচি সরাসরি ফ্লাইটের অনুরোধ করছে জানিয়ে তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাত্রা বিলম্ব হচ্ছে যে কারণে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 1 যুগ পর 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যার মাধ্যমে প্রকাশ্য কোনো অনুষ্ঠানে তাকে দেখা গেলে 6 বছরের বেশি সময় পার নানা রোগে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবিতে রাজপথে টানা আন্দোলন করছে বিএনপি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির অন্যতম বড় দাবি ছিল খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো। কিন্তু মুক্ত খালেদা জিয়া এতদিনেও কেন বিদেশে গেলেন না, সেই প্রশ্ন উঠেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 1 যুগ পর 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছে, যার মাধ্যমে প্রকাশ্য কোনো অনুষ্ঠানে তাকে দেখা গেল 6 বছরের বেশি সময় পর। বিগত আওয়ামী লীগ সরকার তাকে বিদেশে যেতে অনুমতি দেয়নি। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর 3.5 মাস অতিবাহিত হলেও খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য যাননি। সব মিলিয়ে খালেদা জিয়ার বিদেশে যাত্রার স্বাস্থ্যগত দিক যেমন আছে, তেমনি একটি রাজনৈতিক দিক রয়েছে বলে আলোচনায় আছে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি কেবল স্বাস্থ্যগত বিষয় নয়, তিনি তো এখন মুক্ত। সুতরাং তিনি যে কোনো সময় বাইরে যেতে পারেন। তিনি যদি বাইরে যেতে দেরি করেন বা না যান, তাহলে বুঝতে হবে যে এর পেছনে কোনো না কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। বিবিসি বাংলাকে বলেন মহিউদ্দিন আহমেদ, বিএনপি তৃণমূল এবং দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের অনেকের চাওয়া হচ্ছে অনিবার্য না হলে খালেদা জিয়া দেশেই থাকুক। এর বড় কারণ হচ্ছে রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকারের এমন অবস্থানের কারণে বিএনপির অনেকের মধ্যে সংশয় তৈরি হয়েছে। মহিউদ্দিন আহমেদ বলেন, পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে চিকিৎসার জন্য বিদেশে যাবার ক্ষেত্রে খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা ও গুরুত্বপূর্ণ কারণ। তার ভাষা, খালেদা জিয়ার বিদেশে যাত্রার একটা ভিন্ন রাজনীতি রয়েছে। খালেদা জিয়াকে নিয়েই তো বিএনপির রাজনীতি। উনি যদি চোখের সামনে না থাকেন তাহলে বিএনপি অনেকটা দুর্বল হয়ে যাবে। যতদিন বেগম জিয়া দৃশ্যপটে আছেন ততদিন তিনিই কিন্তু বিএনপির রাজনীতির কেন্দ্র। সুতরাং তার প্রেজেন্সটা উপস্থিত বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সেজন্য হয়তো ভাবছেন তারা দল ভাবছে যে তিনি যাবেন কি যাবেন না। এটার মধ্যে রাজনীতি আছে। বিএনপির রাজনীতি খালেদা জিয়া এসব সবচেয়ে বড় তুরুপের তাস মনে করেন আর কি। এই তাসটা তারা হারাতে চাইবেন না। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বিবিসি বাংলাকে বলেন, সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতা রয়েছে। বিদেশে দীর্ঘ যাত্রার জন্য খালেদা জিয়ার শারীরিক ও মানসিক প্রস্তুতি সহ বিভিন্ন বিষয় জড়িত এখানে। ওনার মাল্টিপল কর্মবিডিটিজি আছে, তো কাজে সব জিনিস বেচাকেনা নিয়ে প্ল্যানিং করতে হবে। আমরা ইচ্ছা করলে আমরা অন্য পেশেন্টের জন্য যা একটা এয়ার অ্যাম্বুলেন্সে এনে 3 ঘন্টা সিঙ্গাপুর বা ব্যাংককে নিয়ে গেলাম, আমাদের ইস্যুটা তো এরকম না। ইস্যুটা হচ্ছে টেক অফ ল্যান্ডিং, একটা নেগেটিভ প্রেশার মেইনটেইন করে সেটার মধ্যে সাস্টেইন করা। সবকিছু মিলে ডাক্তার সাহেবেরা সবকিছু বিবেচনা করে আমরা প্রস্তুতি নিচ্ছি। খুব সাহসেই শারীরিক অবস্থা যাওয়ার মতো হলে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে যাব, বলেন জাহিদ হোসেন। এদিকে দলীয় প্রধানের বিদেশে চিকিৎসা নিয়ে বিএনপির পক্ষ থেকে সতর্ক বক্তব্য বিবৃতি দিতে দেখা যাচ্ছে। খালেদা জিয়ার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে গিয়ে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান দলের মুখপাত্র এবং স্থায়ী কমিটির একজন সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার সমস্ত আয়োজন মোটামুটি সম্পন্ন রয়েছে। তবে দূরপাল্লার যাওয়ার মতো এয়ার অ্যাম্বুলেন্সের সংগ্রহ করাটার জন্য কিছুদিন বিলম্ব হচ্ছে। আশা করি ইতিমধ্যে ব্যবস্থা হয়েছে এবং খুব শীঘ্রই উনি যেতে পারবেন। প্রথমে তিনি যুক্তরাজ্যে যাবেন এবং সেখানে চিকিৎসা নেওয়ার পরে ওনার চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে, বলেন সালাউদ্দিন আহমেদ। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়া বিদেশে যাবেন এবং সেজন্য সরকারি পর্যায় থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে, জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার ব্যাপারে কোনো রাজনৈতিক বিষয় নেই। খালেদা জিয়া এবং -4 গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের বড় দাবি রয়েছে। আন্দোলনকারীদের 2007 সালে 1/11 সোনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের রাজনীতিতে সংস্কার উদ্যোগ নিয়েছে। সে সময় আলোচিত হয়েছিল -2 ফর্মুলা। 1/11 সরকার নিয়ে গবেষণামূলক বই লিখেছেন
তৎকালীন সরকার গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা, সেনা সদস্য অনেকের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। এই সময় রাজনীতিতে -2 ফর্মুলা বিষয়টি বিশেষভাবে জানার চেষ্টা করেছেন। তারা ১-১১ গ্রন্থে আলাদা একটি অধ্যায় রয়েছে। -2 শিরোনামে মঈনুদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, যখন ১-১১ নিয়ে এই বই লিখি তখন এই ব্রিগেডিয়ার বারী ও জেনারেল মাইন এদের ইন্টারভিউ করেছিলেন। আমি একবার বারীকে প্রশ্ন করেছিলাম, আপনার -2 কেন চাচ্ছিলেন? তিনি বলেন যে, আমরা কখনোই -2 এর কথা বলি না, এটা মিডিয়া সৃষ্টি, আমরা চেয়েছিলাম -4। -2 বলতে প্রধান 2 দলের শীর্ষ নেতৃত্বের বোঝানো হয়। তবে -4 বাকি দুজন কারা সেটি পরিষ্কার না হলে মঈনুদ্দিন আহমেদ ধারণা করেন যে বাকি দুজন হলেন 2 নেতৃপুত্র তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয়। এটা আমাকে ওই সময় বলেছিল যে তাদের চিন্তা ছিল এটা, এবং আমি এটা বিশ্বাস করি যে তারা চেয়েছিল যে 2টা পরিবারের কবল থেকে বাংলাদেশের রাজনীতি থেকে মুক্ত করা। যারা ১-১১ করেছিল তাদের একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা ছিল হলো এই 2 পরিবারের হাত থেকে দেশটাকে মুক্ত করা, বলেন মঈনুদ্দিন আহমেদ। দাম কমেছে পেঁয়াজ, সবজি, মুরগির, এখনো চড়া আলু। বাজারে পেঁয়াজ ও সবজি সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজ কেজিতে 10 থেকে 15 টাকা এবং সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে। মুরগির দাম কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে, তবে এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে আলু ও খোলা সয়াবিন তেল। ডিমের ডজন চড়া দাম 150 টাকা স্থির থাকলেও কোথাও কোথাও 5 টাকা কমে 145 টাকা বিক্রি হতে দেখা যায়। বিক্রেতারা বলছেন, আমদানি করা পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি, ছোট পেঁয়াজ সহ পেঁয়াজ জাতা বাজারে আসায় এই নিত্য পণ্যের দাম কিছুটা কমেছে। শীতকালীন সব ধরনের সবজি সরবরাহ বাড়ার দাম কমেছে। দেখা গেছে ছোট পেঁয়াজ সহ পেঁয়াজ পাতা কেজি বিক্রি হচ্ছে 80 টাকায়। দেশি পেঁয়াজের কেজি 130 থেকে 140 টাকা, ভারতীয় পেঁয়াজ 110 থেকে 120 টাকা, দাম কিছুটা কমে প্রতি কেজি। ব্রয়লার মুরগি 180 টাকায় এবং সোনালী মুরগি 270 থেকে 290 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রাজধানী তেজগাঁয়ে মুরগির বিক্রেতা স্বপন হোসেন বলেন, বাজারে সবজির দাম কমে আসার মুরগির চাহিদা কিছুটা কমেছে, এতে দামও কমেছে। বাজার ঘুরে দেখা গেছে দাম বেড়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল 172 থেকে 175 টাকা, দেশি রসুন কেজি মানভেদে 240 থেকে 250 টাকা এবং আমদানি করা রসুন কেজি প্রতি 240 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা প্রতি ডজন ডিম 150 টাকা বিক্রি হচ্ছে, কোথাও কোথাও তা 145 টাকা। মহাখালী কাঁচা বাজারের সবজি বিক্রেতা আব্দুল হালিম বলেন, বাজারে এখন শীতকালীন শাকসবজি সরবরাহ বেড়েছে, এতে সব ধরনের সবজির দাম কমেছে, সামনে আরো কমে যাবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।